না, শুনতে পাচ্ছ আমাকে? ওকে, যাক দুজন হলো ভালো হলো। জুয়েনার দিনাজপুর থেকে, তাই না? রংপুর থেকে স্যার। রংপুর। আর প্রিয়া, তুমি কোথা থেকে? স্যার আমি গাজীপুর থেকে। আহ, আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমাদের ক্লাসের। গতদিন আমরা এই যে এটা পড়াচ্ছিলাম, ফিগারস অফ স্পিচ নিয়ে। তো সেটার ভেতরে এই যে একজন লিখে দিয়েছে সিমিলি এবং মেটাফোর, খুব ভালো লিখেছে। হ্যাঁ, এভাবেই চাওয়া হয়। তবে একটা জিনিস, এটা ফৌজিয়া এখন নাই। ও কমেন্ট করেছিল এর আগের একটা ইয়েতে, ও হয়তো জয়েন করতে পারছে না, এরকম কিছু হবে, সামনের দিন ইনশাল্লাহ ঠিক হবে। তবে আমি এই রাইটিং সম্পর্কে যদি একটু বলি, তাহলে এগুলো সবই ঠিক আছে। তবে তোমরা পরীক্ষার খাতায় যেটা করবা না, এতদিন এসএসসি ইন্টারে এগুলো করেছো, এগুলো ঠিক ছিল। বাট অনার্সে এসে কখনো কালার পেন ইউজ করা যাবে না। সব কালো কালির পেন। এখানে কিছু টিচার আছে, ধরো 20% বা 25% টিচার আছে, তারা এই খাতার ভেতরে এইসব রং চং করা এগুলো পছন্দ করে না। হয়তো একটু বয়স্ক টিচার বা এই টাইপের। তোমার খাতাটা যদি তার কাছে পড়ে যায় এবং সে যদি খাতা দেখে, এটা দেখেই তোমাকে মার্কস কম দিয়ে দিবে। ওভারঅল ধরো 100 মার্কের ভিতরে তোমার 5টা মার্ক কমায় দিল, বিরক্ত হয়ে বা রেগে গিয়ে। তখন কি হলো যে ওখানেই তুমি পিছিয়ে পড়লা। আবার কেউ এমনিতেই হয়তো নোট করার জন্য তোমরা এটা লিখতে পারো, সিমিলি মানে উপমা বা এই সেই। কিন্তু এমনিতে আবার পরীক্ষা খাতায় গিয়ে গেলে আবার এরকম ভাবে উপমা লিখে দিও না। আর এমনিতে ঠিক আছে, এই যে এইগুলো 1 2 3 স্যার এভাবে ও দিব। যেরকম পয়েন্ট পয়েন্ট করে লিখছে আমরা কিভাবে লিখবো, নাকি মানে প্যারা আকারে শুধু লিখে যাব? প্যারা আকারেও লিখতে পারো, পয়েন্টও করতে পারো। যেটাই করো সেটাই স্যার ওকে। কোনটা করলে ভালো হয় বেশি? পয়েন্ট করলে বেশি ভালো। এটা টিচাররা আর কি, তাদের দেখতে সুবিধা হয়। তো এটা করলে বেশি ভালো। সো তোমরা এখানে জাস্ট এইভাবে পয়েন্টগুলো দিবা, নিজে দাগ দিবা বা যাই দাও, বা একটু স্পেস দিলা দাগ না দিলে। এই উপরের লাইন থেকে যদি এই লাইনটাতে একটা স্পেস থাকতো, তাহলেই কিন্তু আর এই দাগ দেওয়াও লাগতো না। আবার এই যে এইসব নকশা টকশা এসব করা যাবে না। এই যে এগুলো, এটা ঠিক আছে। কালার পেন, নীল কালি, লাল কালি, এগুলো তো প্রহিবিটেড। এরপরে আরো বিভিন্ন সব ওই যে গ্লসি কালার ইউজ করে, মার্কার, ওইগুলো ইউজ করা যাবে না। অনেক টিচার বলবে যে ইউজ করা যাবে, সমস্যা নেই, এটা তার পার্সোনাল মতামত। কিন্তু আমরা যেটা মানে ওই টিচার হয়তো পছন্দ করে, কিন্তু আমরা যেটা করবো যে আমাদের খাতাটা যে যেরকম টিচারের কাছেই যাক না কেন, আমাদের খাতাটা যাতে টিচার খাতা মানে সৌন্দর্য নিয়ে যেন কোনো প্রশ্ন না তোলে, বা প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রশ্ন যাতে না তোলে, সেইভাবে। ওকে, এবার এইটা। আর আরেকটা জিনিস আমি একটু বলেই দিই, আমরা আজকে যেমন জুমে নিচ্ছি, সামনের দিনও যদি আমাদের, সরি, আমরা যেমন গুগল মিটে আজকে ক্লাস নিচ্ছি, সামনের দিনও যদি জুমে আমাদের প্রবলেম হয়, তাহলে আমরা যেটা করব এই গুগল মিটেই ক্লাস নিব। এবং গুগল মিটের, মানে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি, যে যারা জয়েন হতে পারোনি, তারা যেটা করবা যে আগে জিমেইলে লগ ইন করে নিবা। অনেকের জিমেইল অ্যাকাউন্ট না থাকতে পারে, জিমেইল অ্যাকাউন্টটা একটু খুলে নেওয়ার চেষ্টা করবা। খুলে নিয়ে ওইটাতে লগ ইন অবস্থায় এরপরে তুমি এসে গ্রুপে এসে এই লিঙ্কে ক্লিক করলেই চলে আসবা ক্লাসে। ফৌজিয়া তো এই হচ্ছে জুয়েনা তো এটাই করলা, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখো এখানে, এবার আমরা যাই এইখান থেকে। আমরা আজকে পড়ে আসি, ইমেজেরই পড়েছি আমরা, তাই না? আমরা আজকে পড়ে আসি কনসিট পড়েছিলাম কি? পড়ি নাই মেবি। হ্যাঁ স্যার কনসেপ্ট পড়েছি। আচ্ছা, তাহলে এটা বাদ। আমরা পড়বো হচ্ছে অ্যালিউশন সম্পর্কে পড়ি। অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইয়ে, মানে ফিগার, যেটা পরীক্ষায় আসে। আমাদের সময় আসতো আর কি, আমরা এটা পড়ি নাই, কিন্তু এই দেখো ক্রস দিয়ে রেখেছি হ্যাজ কাম, মানে অলরেডি চলে এসেছে ফার্স্ট ইয়ারে আর কি, যেরকম ইংলিশ ছিল।
সেভাবে লিখে রেখেছিলাম যে এটা চলে আসছে, সো আমাদের পড়ার দরকার নেই, এইভাবে মার্ক করে রেখেছিলাম। আর এখন এগুলো আমাদের মানে পড়াতে হচ্ছে। যাই হোক, তোমাদের ক্ষেত্রেও এই হুবহু এরকম নোট লিখতে হবে এরকমটা আসবে না হয়তো, কারণ এটা দুই একটা দেয় কদাচিৎ, কিন্তু কবিতা বোঝার জন্য বা লিটারেচার বোঝার জন্য এগুলো জানতে হবে। সো তোমরা যেভাবে পড়ছো এভাবেই পড়তে থাকো, ওই যে যেভাবে নোটটা করেছে ফৌজিয়া ওইভাবেই পড়ার চেষ্টা করিও, যাতে করে যদি পরীক্ষা চলে আসে যাতে লিখতে পারো। মানে এমনিতেও পড়তে হচ্ছে ডিটেইল, আবার জানতে হবে, সো পরীক্ষা আসলেও যাতে লিখতে পারো। আচ্ছা, অ্যালিউশন এই শব্দটার যদি অর্থটাই তুমি ডিকশনারিতে চেক করো তাহলে দেখবা উল্লেখ বা রেফারেন্স। হ্যাঁ, তাহলে এই অ্যালিউশন কথাটা আমি যদি এই পুরোটার সামারাইজ করি তাহলে যেটা দাঁড়ায় যে কবিতা লিখবেন কবি, তার কবিতার ভেতরে কোনো একটা ঘটনা, কোনো একটা বিশেষ জিনিসের তিনি উল্লেখ করবেন, এবং সে উল্লেখটা করবেন কোথা থেকে? কোনো হয়তো হিস্টোরিক্যাল কোনো ঘটনা নিয়ে আসতে পারেন, কোনো মিথোলজিক্যাল ঘটনা নিয়ে আসতে পারেন, রিলিজিয়াস ঘটনা নিয়ে আসতে পারেন, সেটা বাইবেল থেকে আনতে পারেন, তারপরে অন্যান্য আরো রাইটারদের রাইটিং থেকে কোনো একটা ঘটনা বা কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা বিশেষ ওয়ার্ড নিয়ে আসতে পারেন। সো এই যে ওই যে অন্য একটা রাইটিং থেকে বা বাইবেল থেকে বা যেখান থেকে হোক যে একটা শব্দ বা একটা ঘটনা নিয়ে আসছেন, এটাকেই বলা হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশনের সবচেয়ে ভালো যে তোমরা পাবা সেটা হলো, তোমরা গুডমোরও পড়েছো, গুডমোরের তো সেভেন স্লিপার্স ডেনের কথা উল্লেখ আছে। সেভেন স্লিপার্স ডেন নিয়ে বাইবেলেও বলা আছে, আমাদের কোরআনেও বলা আছে। তো বাইবেলে ওখানে তো বাইবেল অনুযায়ী আর কি ডিটেল বর্ণনা দেওয়া আছে, তো ওটা হচ্ছে বাইবেল থেকে এখানে নিয়ে আসলো। সো এটাই হচ্ছে অ্যালিউশন। এবার আমরা দেখি, চলো যে অ্যালিউশন এটা পড়ে দেখি কিছুটা। অ্যালিউশন ইজ অ্যান ইনডিরেক্ট অর পাসিং রেফারেন্স টু অ্যানাদার ওয়ার্ক অফ আর্ট অর লিটারেচার। এই যে বলছে একটা ইনডিরেক্ট, সরাসরি না, অথবা পাসিং রেফারেন্স, যেটা অন্য কোনো একটা ওয়ার্কের বা কোনো একটা আর্টের বা লিটারেচারের। আচ্ছা, টু মিথিক্যাল, রিলিজিয়াস অর হিস্টোরিক্যাল ইভেন্ট। এবং এই রেফারেন্সটা কোথাকার? অর্থাৎ লিটারেচার এবং আর্টে নিয়ে আসবে মিথিক্যাল একটা ঘটনা, অথবা রিলিজনের একটা ঘটনা, অথবা হিস্টোরির একটা ঘটনাকে নিয়ে আসবে। মানে যেই কথাটা বললাম, ইনডিরেক্টলি একটা রেফারেন্স এখানে ইউজ করা হবে। প্লেসেস অর ক্যারেক্টার্স এক্সপেক্টেড টু বি ফ্যামিলিয়ার টু দ্য রিডার্স অ্যান্ড অডিয়েন্স। এবং কিছু এখানে প্লেসও থাকতে পারে, হয়তো কোনো হচ্ছে যেমন তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে পাবা, হচ্ছে সেকেন্ড ইয়ার একটা কবিতা আছে, এটা হচ্ছে নাম ভুলে গেলাম, কুবলা খান, মানে কুবলাই খান এটা না, কুবলা খান, কুবলা খান নামে একটা কবিতা পাবা এস টি কোলরিডসের। তো সেই কবিতায় আবিসিনিয়া, মানে বর্তমানে যেটা কোন এলাকা জানি না, তুরস্ক মেবি, তো আবিসিনিয়ার জায়গার উল্লেখ আছে, বা এরকম আরো তোমরা অনেক জায়গারই এরকম উল্লেখ পাবা এই থ্রু আউট ইয়োর মানে অনার্স লাইফে আর কি, এরকম অনেক জায়গায় এরকম পাবা রেফারেন্স। এটা কোনো বিখ্যাত ক্যারেক্টারও হতে পারে। সাপোজ তুমি এখন একটা কবিতা লিখছো, তুমি হয়তো জন ডানকে নিয়েই লেখা শুরু করে দিলা, তাহলে জন ডানকে তুমি এখানে নিয়ে আসলা, বা ওই যে ট্রয়ের হেলেন এবং হচ্ছে একিলিস এদেরকে নিয়ে লিখলা, তাহলে ওই যে ট্রয়ের ওখান থেকে ওইটা নিয়ে চলে আসলাম, মানে ওইটাই অ্যালিউশন। এবং এই অ্যালিউশন গুলো করা হয় তোমার রাইটিংটার, মানে অ্যালিউশন গুলো সবসময় এমন আননোন অ্যালিউশন হবে না, সবসময় যেন ফ্যামিলিয়ার হবে, যেটা রিডাররা বা অডিয়েন্সরা আগে থেকেই জানে ঘটনাটা। তাহলে এখানে আমরা কি দেখলাম যে অ্যালিউশন হচ্ছে একটা ইনডিরেক্ট রেফারেন্স, এটা হচ্ছে টু অ্যানাদার ওয়ার্ক অফ আর্ট আর লিটারেচার, অথবা আর্ট এবং লিটারেচারের ওয়ার্কের সাথে কার সঙ্গে? মিথিক্যাল, রিলিজিয়াস, হিস্টোরিক্যাল ইভেন্ট, প্লেস, ক্যারেক্টার, তারপরে এদের একটা আর কি রিলেশন দেখায় দেওয়া বা এদেরকে রেফার করা। এবং প্রত্যাশা করা হয় যে ওই ঘটনাগুলি বা ওই প্লেসগুলি বা ওই হিস্টোরিক্যাল রিলিজিয়াস যে ইভেন্টগুলি, এগুলো রিডার মানে যে কবিতাটা পড়বে বা রাইটিংটা পড়বে সে মানে অলরেডি জানে কিছুটা হলেও। That is why in modern literature allusions to the Bible and Shakespeare, and in older literature allusion to the Greek and Roman literature are common. বলা হচ্ছে এই জন্যই বর্তমানের যে লিটারেচার সেই লিটারেচারগুলোতে হচ্ছে অ্যালিউশন টু বাইবেল, মানে বাইবেল থেকে অ্যালিউশন করা, এবং
উইলিয়াম শেক্সপিয়ার থেকে অ্যালিউশন করা, এবং আগের যে লিটারেচার, আমরা যেমন এই যে ইয়ার লিটারেচার পড়তেছি, জন ডানের লিটারেচার, তিনি কি করেছেন, তিনি বাইবেল থেকে করেছেন। তারপরে আরো অনেক রাইটার আমরা পাবো যাদেরকে, যেমন ডাব্লিউ বি ইয়েটস, তোমাদের এখানে কবিতা আছে একটা ডাব্লিউ বি ইয়েটস এর, সো ওইখানে তিনি অ্যালিউশন করছেন হচ্ছে সেই হোমারের ইলিয়াড থেকে। সো এখানে বলছে যে মডার্ন লিটারেচারে আমরা দেখতে পাই যে বাইবেল এবং শেক্সপিয়ার থেকে খুব বেশি হচ্ছে রেফারেন্স করা হয়েছে, অ্যালিউশন নেওয়া হয়েছে। আবার ওল্ডার লিটারেচার, পুরানো লিটারেচার আমরা দেখি গ্রিক এবং রোমান লিটারেচার থেকে অ্যালিউশন করা হয়েছে। Allusions in most cases clarify and intensify a subject through suggestion and connotation, evoking emotion and establishing mood. বলা হচ্ছে যে এই যে অ্যালিউশন গুলো, এগুলো একটা সাবজেক্টকে, যে সাবজেক্ট হচ্ছে রাইটার বোঝাতে চাচ্ছে, যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে, যে মেসেজটা দিতে চাচ্ছে, সেটাকে ক্ল্যারিফাই করে, সেটাকে আরো পারসুয়েসিভ করে, মানে সেটা যাতে আমরা পড়তে চাই, আমরা যাতে মজা পাই, এরকম ইন্টেন্সিফাই করে। তারপরে এর ভেতরে সাজেশন থাকে, কনোটেশন থাকে, ইভোকিং ইমোশন থাকে। তারপরে ইভোকিং ইমোশন বলতে আমাদের ইমোশনটাকে মানে বাড়ানো কমানোর যে ব্যাপারগুলো, কনোটেশন বিভিন্ন আবেগ অনুভূতির যে বিষয়গুলো সেগুলো থাকে। এরপরে থাকে মুডের যে এস্টাবলিশিং, মুডের সঙ্গে, আমাদের মুডের সঙ্গে রাইটিং এর যে একটা এস্টাবলিশ করা, সম্পর্ক রিলেশন করা, সেটা আর কি করে থাকে। ফর এক্সাম্পল, তোমরা এই যে এখানে তোমাদের কবিতা একটা পাবা, সেটা হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এখানে তোমরা পাবা টু সাজেস্ট দ্য ব্রেভারি অ্যান্ড ফিয়ারলেসনেস অফ দ্য হাম্বল আননোন ভিলেজ পিপল, Gray alludes to the John Hampden, the MP of Buckinghamshire, during the reign of Charles I. আচ্ছা, এখানে দেখো তোমাদের যে একটা কবিতা, লং কবিতা অনেক, সেটা হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই কবিতাটার ভেতরে সাধারণ গ্রাম্য মানুষদের সাহস এবং তারা যে অকুত ভয়, এই দুইটাকে বোঝানোর জন্য এই গ্রে, থমাস গ্রে হচ্ছে এটার রাইটার, এই কবিতার রাইটার, তিনি অ্যালিউড করেছেন কি জন হ্যামডেন নামক একটা ব্যক্তিকে এখানে নিয়ে এসেছেন। জন হ্যামডেন ছিলেন বাকিংহামশায়ারের এমপি চার্লস ওয়ান এর সময়ে, মানে ইংল্যান্ডের আর কি। হ্যামডেন protested against the taxation on the ship money without the approval of the parliament, organized the people not to pay this tax and died for this reason. বলা হচ্ছে হ্যামডেন কেমন ছিল, হ্যামডেন কি করেছিল, যে হ্যামডেনকে এখানে নিয়ে আসা হলো। মূলত হ্যামডেন করেছিল কি, সে হচ্ছে ওই সময়টাতে শিপ মানির ওপরে, মানে জাহাজের আর কি উপরে একটা ট্যাক্স বসানো হয়, অতিরিক্ত ট্যাক্স, যে ট্যাক্সটার এগেনিস্টে সে হচ্ছে ইয়ে করে, প্রোটেস্ট করে, প্রতিরোধ করে, এবং মানুষকে, জনগণকে বোঝায় যে এটাতে তোমরা পে করো না। পরবর্তীতে তার মৃত্যু হয়, এই কারণে আর কি বিচার হয় বা মৃত্যু হয়। সো এই যে এখানে হ্যামডেনের একটা উদাহরণ পেলে, এরকম আরো উদাহরণ পাবা। যেমন এখানে দেখো, ইন দ্য সেম পোয়েম, একই কবিতায়, দেয়ার আর অলসো অ্যালিউশনস টু মিল্টন টু সাজেস্ট দ্য মিউট নেচার অফ দ্য ভিলেজার্স। বলছে এই সেম কবিতায় আরেকটা অ্যালিউশন রয়েছে, সেটা হচ্ছে মিল্টনের নাম ওখানে ইউজ করা আছে, এবং এইটা ইউজ করা হয়েছে যে গ্রামের যে সাধারণ মানুষ, তারা যে চুপচাপ থাকে, তাদের শান্ত স্বভাব, এটা প্রকাশ করার জন্য। অ্যান্ড টু ক্রমওয়েল, এবং ক্রমওয়েল নামে আরেকজনের উল্লেখ আছে, তাকে ইন্ডিকেট করা হয়েছে ভিলেজারদের সাহসিকতার দেখানোর জন্য। মানে হ্যামডেন এবং ক্রমওয়েলকে সাহসিকতার জন্য উল্লেখ করা হয়েছে, মিল্টনকে মিউট নেচারের জন্য, মিউটনেস, তাদের যে মিউটনেস সেটা। এই নেচার বলতে মানুষের নেচার, এই নেচার বলতে কিন্তু এমনি প্রকৃতি এটা না। এরপর আরো বলছে যে সামটাইমস অ্যালিউশনস সার্ভ অ্যাজ আইরনিক কন্ট্রাস্ট টু শো দ্য triviality of the subject, as in the following lines in T.S. Eliot. T.S. Eliot-এর একটা খুব জটিল একটা কবিতা, এটা তোমরা মেবি ফোর্থ ইয়ারে উঠলে পাবা। সো এই কবিতাতে আছে, তাই বলছে। তো আমাদের এগুলো দেওয়ার দরকার নাই, তোমরা যে এইটা দিতে পারো, এই লাইনটা দিতে পারো, দ্য চেয়ার, তোমরা এইটুকু দিতে পারো আর কি, এটা কোটেশন হিসাবে। এই যে এখানে যেভাবে দেয়া আছে, এটাকেই বলা হয় কোটেশন। এই দেখো কোটেশন মার্কের ভিতরে দেয়া আছে। আচ্ছা, তো অ্যালিউশনটা বুঝতে পেরেছো আশা করি। তোমাদের বলার থাকলে বলো এই ব্যাপারে।
তোমাদের কিছু বলার আছে? প্রিয়া, জুয়েনা, এই দুইটা, এটা বুঝতে পেরেছো অ্যালিউশনটা কি? এখানে কি মানে কোনো ঘটনা কোনো জায়গা থেকে নিয়ে আসলে ওটা অ্যালিউশন হবে, নাকি মানে কোনো একটা ব্যক্তির নাম এরকম কিছু একটা নিয়ে আসলে ওইটাও অ্যালিউশন হবে? কোনো ঘটনা হবে, তারপরে কোনো বিখ্যাত ব্যক্তির নেম নিয়ে আসলা সেটা হবে, কোনো একটা প্লেস। হ্যাঁ, তুমি একটা কবিতা লিখছো, কবিতা লিখতে গিয়ে তুমি ধরো ওই তুমি হয়তো কোনো এককালে কলকাতা বা কোথাও ভিজিট করেছো, সেখানকার একটা বিখ্যাত জায়গার নাম তুমি উল্লেখ করলা কবিতার ভেতরে, তখনই ওইটা হয়ে গেল অ্যালিউশন। মানে কোনো একটা জায়গা থেকে কিছু নিয়ে আসলেই সেটা অ্যালিউশন। সেটা ক্যারেক্টার হতে পারে, প্লেস হতে পারে, তোমার ইভেন্ট হতে পারে, রিলিজিয়াস কোনো ইভেন্ট হতে পারে, মিথিক্যাল কোনো বিষয় হতে পারে। অর্থাৎ স্থানান্তর হলেই অ্যালিউশন। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, আর মিথিক্যাল মানে কি? মিথিক্যাল হচ্ছে মিথ মানে মিথোলজি। কি? মিথোলজি হচ্ছে এটা হ্যাঁ। পৌরনীতি কি? ওই যে না, পুরনো, কি জানো অক্ষয়? পৌরাণিক। পৌরাণিক, হ্যাঁ পৌরাণিক। পৌরাণিক ঘটনা বা মানে এক কথা পৌরাণিক মানে কি, পুরনো যে স্টোরি গুলো, সেগুলোকে বলা হয় পৌরাণিক। হ্যাঁ, এই পৌরাণিক, মিথিক্যাল মানে হচ্ছে পৌরাণিক। আর মিথোলজি হচ্ছে কি, আমি এখানে দেখাই তোমাদেরকে, এগুলো বাংলা এই যে পুরাণ। পুরাণ মানে কি আল্লাহ জানে এটা। মিথোলজি ইন সাম প্লেসেস, হচ্ছে কিছু জায়গায় পৌরাণিক কাহিনী। পৌরাণিক বলতে অতীতের ঘটনা আর কি। এই যে এখানে দেখো সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ, a collection of myths, especially one belonging to a particular religious or cultural tradition। আর এখন মিথ মানে কি আবার? মিথ মানে হচ্ছে, দেখো, শ্রুতি, মানে জনশ্রুতি। যেটা ওই যে অনেক গল্প আছে, যেটা যেটা আমরা দাদা নানার থেকে শিখেছি। হ্যাঁ, কোনো বইতে নাই, কোনো কিছুতে নাই, এরকম কল্প কাহিনী মুখে মুখে চলে আসছে। তোমরা ইয়েতে গেলে পাবা, সেকেন্ড ইয়ারে গেলে পাবা যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামে একটা পিরিয়ড আছে, এবং তার আগে ওল্ড ইংলিশ বলে একটা পিরিয়ড আছে। সেখানে এই তখন তার লিখার মাধ্যম ছিল না, তখন মানুষ এই ঘটনাগুলো মুখে মুখে চলে আসতো। পৌরাণিক, হ্যাঁ মিথোলজি, মেলাদিন পর এই বাংলাটা মানে মিথোলজি মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, তুমি যখন ইংলিশে কয়েকটা বছর পার করবা, অনেক ওয়ার্ড যেগুলো তুমি বাংলার মতো ইউজ করবা, কেউ যখন হুট করে ধরবে আচ্ছা এটার মিনিংটা কি, তখন তোমার খুঁজতে হবে বাংলাটা কি জানো। ওকে, এবার আমরা আর একটা দেখি। আমরা দেখেই আমি নেক্সট, আমাদের আরেকটা ক্লাস আছে তো, ওদের ওদের পরীক্ষা সামনের দিন থেকে। আমরা গুগল মিটে যেহেতু ক্লাস করবো, সেহেতু ভালো করতে পারবো ইনশাল্লাহ, যদি জুমে না হয় আর কি। আমি জানিয়ে দেবো এটা আগেই। আচ্ছা, অ্যালিউশন পড়লাম, পানটা আমি পরে পড়াই। এবার পড়াই হচ্ছে ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স। স্যার আমরা কনসেপ্ট পড়ছি ঠিক আছে, কিন্তু এই যে মানে প্রথম দিকের 2 নাম্বারটা আমরা পড়ি নাই। হ্যাঁ, মেটাফোরের হ্যাঁ পরেরটা পড়া হয় নাই। ওনোম্যাটোপিয়া, এটা পড়ো না, এটা পড়াবো। আমি যেগুলো হচ্ছে তোমার একটু ইজি, তারপরে যেগুলো সিমিলারিটি আছে আরেকটার সাথে, সেগুলো দেখাচ্ছি। সবগুলোই পড়তে হবে আর কি। দেখো এখানে আমরা ক্লাইম্যাক্সের কথা চিন্তা করি। দেখো ক্লাইম্যাক্স যখনই চিন্তা করবা, ক্লাইম্যাক্স বা অ্যান্টি ক্লাইম্যাক্স, এই দুইটা ফিগার অফ স্পিচের কথা চিন্তা করবা, তখন হচ্ছে ক্লাইম্যাক্স মানে তোমরা শুনেছো না মুভির ক্লাইম্যাক্স সিন, বা মানে একটা চূড়ান্ত পর্যায়, সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মুভিতে যেমন ক্লাইম্যাক্স সিন থাকে, লিটারেচারেও, রাইটিং এর ভেতরে এরকম ক্লাইম্যাক্স থাকে আর কি। সো এইটার ব্যাপারটা এরকম, ক্লাইম্যাক্সের আরেকটা মানে হচ্ছে তোমার মই বা ল্যাডার, তোমরা জানো যেটা বাঁশ দিয়ে তৈরি করে। সো এই মই এর কি হয়, যদি ক্লাইম্যাক্সে উঠতে চাও, ক্লাইম্যাক্স মানে চূড়া, আরেকটা মিনিং ইয়ে করে রাখো, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স মানে একমি বা অ্যাপেক্স। হ্যাঁ, ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়া। এখন এই চূড়ায় যদি মই দিয়ে উঠতে উঠতে যাও, নিচের থেকে তুমি উপরে উঠতেছো, তাহলে এটা হচ্ছে ক্লাইম্যাক্স। মনে রেখো, নিচের থেকে উপরে উঠতেছো, চূড়ার দিকে উঠতেছো, এটা হচ্ছে ক্লাইম্যাক্স। আবার অ্যান্টি ক্লাইম্যাক্স কি, উপরে উঠার পরে ওপর থেকে নিচে নামছো,
এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। আমি আবার কথাটা রিপিট করছি, একটা মই কল্পনা করো এবং মই থেকে নিচ থেকে যখন উপরের দিকে উঠি আমরা, তখন সেটা আমাদের ক্লাইম্যাক্স ঘটতেছে। আর যখন ক্লাইম্যাক্সে পৌঁছে যাই, চূড়ান্ত পর্যায়ে মানে মইয়ের মাথায় চলে যাই, তখন আমরা তো নেমে আসছি। তো নেমে আসার সময় ওইটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। মানে ক্লাইম্যাক্স মানে হচ্ছে আপওয়ার্ড আর অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে ডাউনওয়ার্ড। এখন কথা হচ্ছে এই ডাউনওয়ার্ড আপওয়ার্ডটা কি? লিটারেচারের ক্ষেত্রে তোমরা অনেক সেন্টেন্সের ক্ষেত্রে এটা দেখা যাবে যে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট কখনো কম গুরুত্বপূর্ণ জিনিস থেকে বেশি গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। মানে কম গুরুত্ব মানে মইয়ের নিচতলা, আর বেশি গুরুত্ব মানে মইয়ের মানে উপরতলা। আর অ্যান্টি ক্লাইম্যাক্সে যেটা হবে যে বেশি গুরুত্বপূর্ণ জিনিস থেকে কম গুরুত্বপূর্ণ দিকে আসা হবে, মানে ওই মইয়ের উপরতলা থেকে নিচতলা। এবার আমরা এখানে দেখি, এখানে যে এক্সাম্পলটা আছে এটা বুঝতে পারবা কিনা দেখো। ক্লাইম্যাক্স ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, ক্লজেস অর সেন্টেন্সেস। ক্লাইম্যাক্স হচ্ছে ওয়ার্ড, তারপরে ক্লজ অথবা সেন্টেন্সের মানে অ্যারেঞ্জমেন্ট, এটার একটা সাজানোর একটা প্রক্রিয়া আর কি। ইন দ্য অর্ডার অফ দেয়ার ইম্পর্টেন্স, তাদের গুরুত্ব অনুসারে সাজানোর প্রক্রিয়া। দ্য লিস্ট ফোর্সেবল কামিং ফার্স্ট, মানে বলছে যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা প্রথমে আসে। দ্য আদার্স রাইজিং ইন পাওয়ার আনটিল দ্য লাস্ট, এবং অন্যান্যগুলো মানে ধাপে 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 ওপরের দিকে উঠতে থাকে পাওয়ার অনুযায়ী। অ্যাজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই ফলোয়িং সেন্টেন্সে দেখাচ্ছে যে ইট ইজ অ্যান আউটরেজ টু বাইন্ড দ্য রোমান সিটিজেন, ইট ইজ এ ক্রাইম টু স্কার্জ হিম, ইট ইজ অলমোস্ট প্যারাসাইট টু কিল হিম, বাট টু ক্রুসিফাই হিম। আচ্ছা, হোয়াট শ্যাল আই সে অফ দিস? এই যে এখানে এই যে এই শব্দটা এইখানে এই সেন্টেন্সটা যদি তোমরা যদি চিন্তা করো, তাহলে যে এখানে দেখো প্রথমে বলছে, এটার বাংলা মিনিং এ যাই, যে রোমান সিটিজেনদেরকে প্রথমে বাঁধতে বলছে, বাইন্ড করতে বলতেছে। রাগের মাথায় বলতেছে যে তো রোমান সিটিজেনকে প্রথমে বাঁধো, তারপর তাদেরকে আঘাত করো, তারপরে তাদেরকে এমন আঘাত করো যে মানে মেরে ফেলার মতো, লাস্টে গিয়ে কি করো, ক্রুসিফাই করো। তাহলে আমরা কি করছি, প্রথমে বাঁধছি, তারপরে আমরা হচ্ছে ওরে আঘাত করছি, গালমন্দ করছি, এরপরে যে এমন আঘাত করছি যাতে মানে মারা যায়, এরকম লাস্টে গিয়ে কি করে আমরা মেরেই ফেলছি, ক্রুসিফাই করে ফেলছি। তাহলে এটা হচ্ছে ক্লাইম্যাক্সের উদাহরণ। এরকম তোমরা আরো তোমাদের বইতেও অনেক পাবা, তোমাদের লিটারেচার পড়তে গেলেও আমরা এরকম অনেক পাবো। এটা তোমাদের আগের সিলেবাসে কিছু ছিল যেগুলো আমরা দেখাতে পারতাম। আচ্ছা, আমি তারপরে আরো দেখাবো। তাহলে এটা গেল একটা। এরপরে দেখো যে ইন ড্রামাতে যদি যাই আমরা, দ্য ক্লাইম্যাক্স ইজ দ্য হাইয়েস্ট ইন্টেন্সিটি অফ ইন্টারেস্ট। আমরা যেমন একটা নাটক দেখি, নাটকের শেষ অংশ দেখতে বেশি ভালো লাগে, সেটাই বলছে যে ক্লাইম্যাক্সটাই হচ্ছে হাইয়েস্ট ইন্টেন্সিটি অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে ক্লাইম্যাক্সেই থাকে। অ্যাট দিস পয়েন্ট দ্য রাইজ অফ অ্যাকশন এন্ডস অ্যান্ড দ্য ফল অফ অ্যাকশন বিগিনস। এই পর্যায়ে এসে কাজের যে ঊর্ধ্বগতি রাইজ যেটা, সেটা এন্ড হয়, শেষ হয়ে যায়, অ্যান্ড ফল অ্যাকশন বিগিন, তখন থেকে অ্যান্টি ক্লাইম্যাক্স আবার শুরু হয়। এটা হচ্ছে তোমার ড্রামার ক্ষেত্রে। ফর এক্সাম্পল ইন ওথেলো দ্য ক্লাইম্যাক্স ইজ দ্য মার্ডার অফ ডেসডিমোনা বাই ওথেলো। এবং ফর এক্সাম্পল এই যে ওথেলোতে কি ঘটলো, ওথেলো যদি তোমরা পড়ে থাকো, পড়বা এটা, এই স্টোরিগুলো পড়বা তোমরা আগে থেকেই, ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনার চেষ্টা করবা এগুলা। সো এই ওথেলো যদি পড়ো, দেখবা যে একটা পর্যায়ে গিয়ে সন্দেহের বশে আমাদের নায়ক হচ্ছে ওথেলো, সে তার ওয়াইফ ডেসডিমোনাকে হত্যা করে, এবং হত্যা করার পর থেকেই তার ডাউনফল শুরু হয়। মানে প্রথমে তাদের একরকম লাইফ, তাকে বিয়ে করলো, সন্দেহের বশে তাকে হত্যা করলো, এরপরে তার যে পতন, সে পতনটা শুরু হলো। ক্লাইম্যাক্সের আরেকটা মিনিং আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট মানে কি, নিচ থেকে উপরে ওঠা। আর অ্যান্টি ক্লাইম্যাক্সের মানে হচ্ছে ডাউনগ্রেড হওয়া আর কি। তাহলে এটা হচ্ছে ক্লাইম্যাক্স। আমি অ্যান্টি ক্লাইম্যাক্সটা আবার বুঝিয়ে দিই। এই দেখো, অ্যান্টি ক্লাইম্যাক্সের আরেকটা ইয়ে হলো উদাহরণ, মানে নাম হচ্ছে বাথোস। ব্যাথোস বলেও যদি কখনো তোমাদের পরীক্ষায় আসে, তাহলে অ্যান্টি ক্লাইম্যাক্সটাই লিখতে হবে। যদি ব্যাথোস আসে, সেটাকেও তোমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স লিখতে হবে।
তখন ব্যাথোস হিসেবে লিখতে হবে আর কি, কিন্তু এই একই সংজ্ঞা বা একই জিনিস, অ্যান্টি ক্লাইম্যাক্সও যা ব্যাথোসও তাই। এখানে দেখো যে অ্যান্টি ক্লাইম্যাক্স ইজ দ্য সিকোয়েন্স অফ আইডিয়াস দ্যাট আনএক্সপেক্টেডলি রিডিউস ডিগনিটি অর ইম্পর্টেন্স অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স অর প্যাসেজ, জেনারেলি ফর স্যাটিরিক্যাল ইফেক্ট। বলা হচ্ছে যে অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে একটা আইডিয়ার সিকোয়েন্স, মানে ওই যে ওয়ার্ড ক্লজ এগুলোরই সিকোয়েন্স, যেটা আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে কমতে থাকে। কি কমে? ডিগনিটি, সম্মান এবং গুরুত্ব কমতে থাকে। অর্থাৎ সবার উপরে একরকম গুরুত্ব থাকে, তারপর ধীরে 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 গুরুত্বগুলো, মানে ব্যাটারির মতো আর কি। ব্যাটারি ফুল চার্জ হওয়া থেকে যখন কমতে থাকে আমাদের মোবাইলের ব্যাটারি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বলতে পারো, মানে এইরকম আর কি। এবং এটা দিয়ে সাধারণত যেটা করা হয়, স্যাটিরিক্যাল ইফেক্ট তৈরি করা হয়। স্যাটিরিক্যাল ইফেক্ট মানে স্যাটায়ার মানে কি? স্যাটায়ার মানে এটা আমরা সামনে বুঝবো। আমি শুধু এইটুকু বলে দিই, স্যাটায়ার হচ্ছে যেই রাইটিংগুলোর মাধ্যমে সমাজের বা কোনো ব্যক্তিকে হাস্যরস, মানে কি বলা হয়, তামাশা করা হয়, সমাজে কাউকে কটাক্ষ করা হয়, বা সেই রাইটিং এর মাধ্যমে যারা রিডার তাদেরকে হাস্যরস দেওয়া হয়, এই জাতীয় ইয়াকে বলা হয় হচ্ছে স্যাটিরিক্যাল রাইটিং বা স্যাটায়ার। আমরা এটা সামনে জানবো। The following sentence contains an illustration of anticlimax. এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের ভিতরে একটা ইলাস্ট্রেশন রয়েছে অ্যান্টিক্লাইম্যাক্স এর। Among the great achievements of Benito Mussolini's regime were the revival of the strong national consciousness, the expansion of the Italian Empire, and the running of the trains on time. আচ্ছা, এখানেও ভালো এক্সাম্পল দেওয়া নেই। আমি এই দুইটার ভালো এক্সাম্পল তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দেব, যাতে করে তোমরা এটা ইয়ে করতে পারো। শুধু এইটুকুই জেনে রাখো যে আমি এটা আজকে রাতেই দিয়ে দেবো, একটু পরেই দিয়ে দেবো আর কি। মানে এটার ভালো নোট বা হচ্ছে তোমাদের কি বলে এটার এক্সাম্পল যেটাই হোক, আমি ভালো ইয়ে দিয়ে দেবো তোমাদেরকে আজকে রাতেই। তোমরা এটাতে পড়তে পারবা হ্যান্ড নোট। এটা খুবই ছোট আছে, এত ছোট লিখলে তো মার্কস পাওয়া যাবে না। এটা থেকে জাস্ট বুঝে নাও, ক্লাইম্যাক্স হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, আর অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে চূড়ান্ত পর্যায় থেকে নিচের দিকে নেমে আসা। মানুষের লাইফেও একটা ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স ঘটে না? মানুষ যেমন আমরাই যখন ছোট থেকে বড় হচ্ছি, হতে হতে 30-35 বছর বয়সে এসে যখন আমরা চাকরি বাকরি করছি, তারপরে আমাদের বয়সটা কমে যাচ্ছে না? ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে শুরুতে আমরা বড় হচ্ছি, তারপরে কি আমরা বুড়ো হচ্ছি। ঠিক এরকমই ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্সের ধারণাটা এরকমই। আচ্ছা আচ্ছা, সো দুইজনই আসো। তোমরা আজকের এই ক্লাসটা আমি শর্ট হয়ে গেল, কারণ হচ্ছে এই যে সমস্যাটা তোমরা জানোই। আমরা নেক্সট ক্লাসটা আবার সামনের দিন করব, যদি আমি এটা আগে জানিয়ে দেব সামনের দিন। যদি গুগলে হয় তাহলে গুগল মিটেই করবো, আর যদি জুমে হয় তাহলে জুম আমি দিয়ে দেবো নতুন। তো ঠিক আছে, তোমরা আজকে ভালো থেকো। আমি হচ্ছে নেক্সট ক্লাসটা আবার শুরু করতে হবে, ওদের সামনে পরীক্ষা, সেজন্য ওদেরকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। তোমরা আবার মন খারাপ করিও না, তোমরাও গুরুত্ব পাবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।